রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার অধ্যায় 6 পলিমার সমূহ। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক। ঠিক আছে, তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি একটু পলিমার এবং মনোমার বলতে কি বুঝি। অসংখ্য ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে, যাদের ক্ষেত্রে আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, সেই সমস্ত বৃহদাকার অণুগুলিকে আমরা বলবো পলিমার। ঠিক আছে, এবার এই পলিমারটা গঠন করার জন্য যে ক্ষুদ্র অণুগুলো রাসায়নিকভাবে যুক্ত হয়েছিল সেই ক্ষুদ্র অণুগুলিকে বলবো আমরা মনোমার। একটি উদাহরণ নিয়ে আমরা আরও একটু স্পষ্ট হয়ে যাচ্ছি। যেমন ইথিলিন অণুর সংকেত কি? গঠন সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। এরকম ইথিলিন অণু অনেকগুলো যদি পরপর যুক্ত হয়, সেই অনেকগুলোকে বোঝানোর জন্য এখানে N দেওয়া আছে। যুক্ত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যদি এরকম তৈরি করে CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 এরকম চলতেই থাকবে, একটা দীর্ঘ শৃঙ্খল গঠন করবে। দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট যে অণুটি তৈরি হবে তার ক্ষেত্রে যদি আণবিক গুরুত্ব 10,000-এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই পলিমার অণুটিকে আমরা বলবো পলিথিন, যেটাকে সংক্ষেপে আমরা কি বলতে পারি CH2 বন্ড CH2 হোল N। এইভাবে করে আমরা পলিথিন অণুকে প্রকাশ করতে পারি। তাহলে এখানে মনোমার হচ্ছে ইথিলিন এবং পলিমার হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। এবারে আমরা মূল বিষয়ে ফিরে আসছি, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে গঠনমূলক একক এবং পুনরাবৃত্ত একক। তার মধ্যে আমরা প্রথমে জেনে নিচ্ছি গঠনমূলক এককটা কি। গঠনমূলক একক মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে তাকে গঠনমূলক একক বলে। যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে। এবার যদি খুব সহজভাবে বলি, তাহলে একটু আগেই যে আমরা দেখলাম, এই যে এখানে পলিথিন যে গঠিত হচ্ছিল, এই যে এখানে পলিথিন অণুর যে সংকেত রয়েছে, সেখানে কোন অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করলো? CH2 বন্ড CH2 বন্ড CH2। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে গঠনমূলক একক। ঠিক আছে, এইবার আমরা আরেকটা একটু উদাহরণ নিয়ে নিচ্ছি। সেই উদাহরণটা হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট। কি? পলিইথিলিন টেরিথ্যালেট, যেটাকে সংক্ষেপে বলা হয় PET। P ফর পলি, E ফর ইথিলিন, T ফর টেরিথ্যালেট। এই পলিমার অণুটি যখন গঠিত হয়, সেখানে ক্ষুদ্র অণু বা মনোমার যেটাকে আমরা বলবো, সেই মনোমার এখানে কিন্তু দুটি রয়েছে। একটি হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং একটি হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। প্রথমে এই অণু দুটি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একটি অংশ তৈরি করে, যে অংশটি বারবার যুক্ত হয়ে যে পলিইথিলিন টেরিথ্যালেট পলিমার সেটি তৈরি হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা গঠনমূলক একক কি সেটা একটু বোঝার চেষ্টা করব। এবার ইথিলিন গ্লাইকল, এই যে ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, এবার অনেক সংখ্যক ইথিলিন গ্লাইকল থাকবে, অনেক সংখ্যক টেরিথ্যালিক অ্যাসিড থাকবে। সেই অনেক সংখ্যাটাকে বোঝানোর জন্য সামনে N দেওয়া আছে, এই যে ছোট্ট করে N লেখা আছে। ঠিক আছে, এই যে N দেওয়া আছে, এই যে এখানে N দেওয়া আছে। ঠিক আছে, এইবার এদের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়া হবে, তখন একটা এস্টারিক বন্ড তৈরি হবে। কেমন? ইথিলিন গ্লাইকলের যে OH মূলক রয়েছে, সেই OH মূলকের হাইড্রোজেন পরমাণু এবং টেরিথ্যালিক অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপ রয়েছে COOH, এই কার্বক্সিল গ্রুপ বা মূলকের OH
যুক্ত হয়ে জল হিসেবে বেরিয়ে যাবে এবং তার ফলে কি তৈরি হবে, ইথিলিন গ্লাইকলের অক্সিজেন এবং টেরিথ্যালিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের যে কার্বনিল কার্বন রয়েছে তার মধ্যে একটি বন্ধন তৈরি হবে। এই যে এখানে এই বন্ধনটির কথা আমি বলছি, এই যে অক্সিজেন এবং কার্বনের মাঝখানে যে বন্ধনটি তৈরি হয়েছে সেই বন্ধনটি তৈরি হবে। এই বন্ধনটি কিন্তু এই অংশটি গঠিত হওয়ার জন্য দায়ী। এরপরে এই অংশটি বারবার করে রিপিট হতে থাকবে এবং এরকম বন্ধন তৈরি হবে আবার, এবং বৃহৎ বা দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট একটি বৃহৎ আকারের অণু, যেটাকে আমরা বলছি পলি ইথিলিন টেরিথ্যালেট, সেটা সৃষ্টি হবে। এবার এই ক্ষেত্রে গঠনমূলক একক তাহলে কী হচ্ছে, মনে রাখতে হবে একটি পলিমার অণুতে যতগুলি মনোমার থাকবে ততগুলি গঠনমূলক একক থাকবে। যেমন ইথিলিন গ্লাইকল থেকে একটি গঠনমূলক একক পাবো, আর টেরিথ্যালিক অ্যাসিড থেকে একটি গঠনমূলক একক পাবো। কি, ইথিলিন গ্লাইকলের ক্ষেত্রে গঠনমূলক এককটা হচ্ছে ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড ও, হাইড্রোজেনগুলো বাদ যাবে। ইথিলিন গ্লাইকলের যে OH মূলকে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলি বাদ যাবে, কারণ কি, সেগুলোই বন্ধন গঠনে অংশগ্রহণ করে এবং বেরিয়ে যায়। যেহেতু পলিমার অণুর মধ্যে তৈরি করার সময় ইথিলিন গ্লাইকলের OH মূলকের H এবং টেরিথ্যালিক অ্যাসিডের OH মিলে জল হিসেবে বেরিয়ে যায়, তাই এগুলো বাদ দিয়ে ইথিলিন গ্লাইকলের মানে হাইড্রোজেন পরমাণুগুলোকে বাদ দিয়ে ইথিলিন গ্লাইকলের থেকে যে গঠনমূলক এককটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। আর টেরিথ্যালিক অ্যাসিডের দুটি কার্বক্সিল গ্রুপের OH অংশটুকুন, কার্বক্সিল গ্রুপের OH অংশটুকুন বাদ দিয়ে যা থাকছে সেটাই হচ্ছে গঠনমূলক একক, কারণ এই OH কিন্তু পলিমারের মধ্যে থাকছে না, যেইটুকুন থাকছে না সেইটুকুন বাদ দিয়ে গঠনমূলক এককটা চলে আসে। তাহলে পলি ইথিলিন টেরিথ্যালিটের ক্ষেত্রে মনোমার হচ্ছে দুটি, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, তাই এক্ষেত্রে দুটি গঠনমূলক একক পাওয়া যাবে। এবারে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে পুনরাবৃত্ত একক। পুনরাবৃত্ত একক কি, সংজ্ঞায় বলছে যে কোনো পলিমারে যে গঠনমূলক একক পুনরাবৃত্ত হয়ে সমগ্র পলিমার শৃঙ্খল গঠন করে তাকে ওই পলিমারের পুনরাবৃত্ত একক বলে। যেমন আমরা একটি পলিমার তৈরি করব, সেটি হচ্ছে PET, যেটা একটু আগেই বললাম পলি ইথিলিন টেরিথ্যালেট। এই পলিমারটা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের মনোমার হচ্ছে ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড। বহু সংখ্যক ইথিলিন গ্লাইকল নিলাম, সেটাকে বোঝানোর জন্য আমরা N দিয়ে দিচ্ছি। বহু সংখ্যক টেরিথ্যালিক অ্যাসিড নিচ্ছি, এর জন্য আমরা সেটাকে বোঝানোর জন্য এখানে আমরা N দিয়ে বোঝাচ্ছি। এবার এদের মধ্যে পরস্পর বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটি এস্টার বন্ধন তৈরি করবে, এস্টার গ্রুপ তৈরি করবে। হ্যাঁ, তার ফলে এই যে এখানে একটি বন্ধন দেখতে পাচ্ছি সেই বন্ধনটি তৈরি হবে O বন্ড C। এর ফলে এই এককটি তৈরি হবে, এই এককটি বারবার পুনরাবৃত্ত হয়ে কিন্তু যে পলিইথিলিন টেরিথ্যালেট পলিমার সেটি তৈরি করবে। ঠিক আছে, এবার তাহলে এখানে কোন অংশটুকুন বারবার রিপিট হচ্ছে এই পলিমারটির ক্ষেত্রে, এই অংশটুকুনি কিন্তু বারবার রিপিট হচ্ছে বা বারবার পুনরাবৃত্ত হচ্ছে, পুনরাবৃত্ত হয়েই কিন্তু পলিমারটি তৈরি করলো। তাই এক্ষেত্রে পুনরাবৃত্ত একক বলতে কিন্তু আমরা এই অংশটুকুনকে বুঝব, ও বন্ড CH2 বন্ড CH2 বন্ড ও বন্ড C ডবল বন্ড ও বন্ড C6H4 বন্ড C ডবল বন্ড ও বন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুনরাবৃত্ত একক। তাহলে পুনরাবৃত্ত একক আর গঠনমূলক এককের মধ্যে পার্থক্য কী? যদি একটি মনোমার হয় সেক্ষেত্রে পুনরাবৃত্ত একক আর গঠনমূলক একক একই হয়, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনোমার একের বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠনমূলক একক আর পুনরাবৃত্ত একক আলাদা হয়। গঠনমূলক একক যতগুলো মনোমার থাকবে ততগুলোই হবে, আর পুনরাবৃত্ত একক ওই মনোমারগুলো পরস্পর বিক্রিয়া করে একটি একক তৈরি হয়, যে এককটি বারবার পুনরাবৃত্ত হয়
সেটি হচ্ছে পুনরাবৃত্ত একক। তাহলে যে কোনো পলিমারের ক্ষেত্রে পুনরাবৃত্ত একক সবসময় একটিই হবে, কিন্তু গঠনমূলক একক কিন্তু একের বেশি হতে পারে। তাহলে সোজা কথা এটাই, যদি পলিমার গঠনের ক্ষেত্রে মনোমার অণু একটিই হয়, এক প্রকারের হয়, তাহলে সেক্ষেত্রে গঠনমূলক একক এবং পুনরাবৃত্ত একক একটিই হবে। কিন্তু যদি মনোমার একক একের অধিক অণু হয়, আলাদা আলাদা অণু হয়, একের বেশি অণু থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গঠনমূলক একক একের বেশি হবে, কিন্তু পুনরাবৃত্ত একক কিন্তু একটিই হবে। তাহলে এই ছিল আমাদের পলিমারের ক্ষেত্রে গঠনমূলক একক এবং পুনরাবৃত্ত একক সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, বা কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখব। যেমন এখানে MCQ 1, নিচের কোন মনোমার থেকে প্রাপ্ত পলিমারের পুনরাবৃত্ত একক হলো এটি? অপশন এ CH3 বন্ড CH ডবল বন্ড CH2, অপশন বি CH3 বন্ড CH ডবল বন্ড CH বন্ড CH3, অপশন সি H2C ডবল বন্ড C CH3 হোল 2 হবে এটা, অপশন ডি CH3 C ট্রিপল বন্ড C CH3। MCQ 2 দেখব কি প্রশ্ন। পলিইথিলিন অক্সাইড ধারাবাহিক ড্রাগ যুক্তিকরণ সিস্টেমে ব্যবহৃত হয়, নিচের কোনটি উক্ত পলিমারের পুনরাবৃত্ত একক? অপশন এতে একটি সংকেত দেওয়া আছে, অপশন বিতে একটি রেখাবন্ধনী সংকেত দেওয়া আছে, অপশন সিতে একটি রেখাবন্ধনী সংকেত দেওয়া আছে, অপশন ডিতে একটি রেখাবন্ধনী সংকেত দেওয়া আছে। তাহলে এরকম ধরনের প্রশ্ন পুনরাবৃত্ত একক থেকে কিন্তু হতে পারে। তো এই ছিল আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।